হ্যালো স্টুডেন্টস, স্কোর বুস্টার সিরিজের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে ডিসকাশন করব, আর এই অঙ্কগুলো মূলত ক্লাস 11 এর মেকানিক্স পোর্শনের সার্কুলার মোশন থেকে নেওয়া, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে নেওয়া, সেন্টার অফ মাস থেকে অঙ্ক আছে, রোটেশনাল মোশন থেকে অঙ্ক আছে। আর এই জায়গাগুলো ম্যাক্সিমাম ছেলে মেয়েদের কঠিন লাগে, আর বাই দ্য ওয়ে এই জায়গা থেকে কিন্তু অনেক প্যাঁচালো অঙ্ক দেওয়া সম্ভব। এমন প্যাঁচ দিয়ে দেবে পরীক্ষার হলে ভুল করা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিন্তু নয়। তাই জন্য সেই ট্রিকি অঙ্ক, সেই প্যাঁচালো অঙ্কগুলো নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব, যাতে করে পরীক্ষার হলে তোমাদের সিলি মিস্টেক করার চান্স যেন অনেকটাই মিনিমাইজ করানো যায়। ঠিক আছে, তো চলো আজকে আমরা আজকের আলোচনা শুরু করছি। দেখো আমাদের আলোচনার প্রথম অঙ্ক কি বলেছে, দেখো দেখো বলছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন পাম্পিং ওয়াটার আউট অফ এ কিউবিক্যাল ভেসেল অফ হাইট 1 মিটার। কিউবিক্যাল ভেসেল বলে দিয়েছে, হাইটটা 1 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই পাম্প চেয়েছে। প্রথম কথা, পাম্পের ওয়ার্কটা আমি পাবো কোথা থেকে? কিউবিক্যাল ভেসেলের মধ্যে জল রয়েছে, যত জল ফ্লো করবে এই কিউবিক্যাল ভেসেলের মধ্য দিয়ে জলের লেভেলটা তত কমতে থাকবে। জলের লেভেল যদি কমে তাহলে জলের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমবে। তাহলে যতটা পরিমাণ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কমবে ততটা পরিমাণে ওয়ার্ক হবে। ঠিক আছে, এবারে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, যেটা আমি mgh দিয়ে ক্যালকুলেট করতে পারবো। যেখানে এমটা হচ্ছে জলের ভর, যেটা হচ্ছে গ্র্যাভিটি, আর এইচটা কি? এইচটা হচ্ছে ওই যে কিউবিক্যাল ভেসেলের মধ্যে জলটা রয়েছে, ওই পুরো জলের সেন্টার অফ মাসের হাইট ফ্রম গ্রাউন্ড লেভেল। ঠিক আছে, এবারে এম এর মান আমি বসাবো। এম মানে দেখো, তাহলে একদম ডাইরেক্ট এক লাইনে অঙ্ক করব। তাহলে এম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম। এম মানে কি? মাস। মাস মানে ডেনসিটি ইনটু ভলিউম। এখন দেখো সমস্ত কিছু ক্যালকুলেশন আমাকে এসআই এ করতে হবে, তাই জন্য ডেনসিটিকে এসআই এ বসাই। এসআই এ জলের ডেনসিটি, সরি হ্যাঁ, এসআই এ জলের ডেনসিটি কত হয়? 1000 হয়। ভলিউম, আমাকে কিউবিক্যাল ভেসেলের হাইট 1 মিটার বলে দিয়েছে, তাহলে এর ভলিউম কত হবে? 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1 এর কিউবই হবে। তাহলে 1 হয়ে গেল। তাহলে মাস আমি লিখে দিয়েছি। এবারে জি, জি এর মান 10 হবে, আর হাইটের মান h/2 অর্থাৎ 1/2 5 হবে। 10 কে যদি 2 দিয়ে কাটাকাটি করি 5 হবে, তাহলে ওয়ার্ক ডানটা আমার হবে 5000 জুল। ছেলে মেয়েরা কোথায় ভুল করবে? ছেলে মেয়েরা ভুল করবে এই হাফের জায়গায় ভুল করবে। ছেলে মেয়েরা এইচ এর জায়গায় 1 বসিয়ে দেবে, হাফ বসাবে না, দিয়ে তোমার অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল করবে। যাই হোক, 5000 জুল অ্যান্সার, 5000 জুল অ্যান্সার অপশন 1 এ আছে। তাহলে অপশন 1 হচ্ছে এই কোয়েশ্চেনের আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে an engine pumps water through a hose pipe. Water passes through the pipe and leaves it with a velocity of 4 meter per second. একটা ডেটা বলে দিয়েছে। Mass per unit length of water in the pipe is 50 kg per meter. What is the power of the engine? আমাকে ইঞ্জিনের পাওয়ারটাকে ক্যালকুলেট করতে হবে। দেখো, ইঞ্জিনের পাওয়ারের সূত্র কত হয়? রো এ ভি কিউব হয়। এটা তোমরা অনেকেই জানো, অনেকে জানো না। পরীক্ষার হলে অ্যাজ এ স্টুডেন্ট যদি আমি সূত্রটা ভুলে যেতাম, তাহলে কিন্তু সূত্রটা পরীক্ষার হলে আমি ডেরাইভ করতাম। ঠিক আছে, তো সূত্রটা কি হবে? দেখো দেখো পাওয়ার আমরা জানি, পাওয়ার পি মানে হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। ফোর্স ইন্টু ভেলোসিটি, ফোর্স মানে ডি ডিটি অফ এমভি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ইন্টু ভি। যেহেতু এখানে পাইপের মধ্য দিয়ে ওয়াটারটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে ভিটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে। চুপচাপ আমি ভি স্কোয়ার করবো ইন্টু ডিএম বাই ডিটি করবো। এটা হচ্ছে পাওয়ার পি। এবারে ডিএমডিটি মানে কি? এই যে ডিএমডিটিটা আছে না, ডিএমডিটি ইজ ইকুয়াল টু হয় রো ইন্টু এ ইন্টু ভি। ডিএমডিটি মানে হচ্ছে রো ইন্টু এ ইন্টু ভি। এই মানটা এখানে পুট করতে হবে।
তাহলে পি পাওয়ার ইজ ইকুয়াল টু রো ইন্টু এ ইন্টু ভি, ভি আর ভি স্কোয়ার গুণ হয়ে আমার ভি কিউব হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার সূত্র। এখন ভি এর মান বলে দেওয়া আছে কিন্তু রো আর এ এর মান বলে দেওয়া নেই। ডিএমডিটি মানে প্রকাশ করছে ওই পাইপের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যতটা মাসের ওয়াটার বাইরে ফ্লো করছে সেটা হচ্ছে ডিএমডিটি, আর তার মানটা কিন্তু রো এ ভি হয়। এখন রো এ ভি কি প্রকাশ করছে? রো এ ভি প্রকাশ করছে আমি যদি একটা ভি লেন্থের একটা পাইপ যদি কনসিডার করি, সাপোজ করো আমি একটা ভি লেন্থের পাইপ কনসিডার করছি, আমি একটা ভি লেন্থের পাইপ কনসিডার করছি। সাপোজ করো এর লেন্থটা হচ্ছে ভি, এই পাইপের লেন্থটা হচ্ছে ভি, আর এর যে এরিয়া অফ ক্রস সেকশন আছে এই এরিয়া অফ ক্রস সেকশনটা হচ্ছে এ, আর এই পাইপের মধ্য দিয়ে যে ওয়াটারটা ফ্লো করছে তার ডেনসিটি হচ্ছে রো। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই পাইপের মধ্যে যতটা জল আছে তার ভর হচ্ছে রো ইন্টু এ ইন্টু ভি। এ ইন্টু ভি প্রকাশ করছে এই পাইপের আয়তন, আর আয়তনের সঙ্গে রো কে গুণ করে দিলে, ডেনসিটিকে গুণ করে দিলে মাস হয়ে গেল। তাহলে আমি বলতে পারি, হ্যাঁ এইখানে একক দৈর্ঘ্যের জল সমেত পাইপের ভর 50 বলে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে আমি যদি ভি লেন্থ কনসিডার করি তাহলে ভি লেন্থের পাইপের, দাঁড়াও, ভি লেন্থের পাইপের ভর হচ্ছে রো ইন্টু এ ইন্টু ভি। তাহলে একক লেন্থের পাইপের ভর অবশ্যই জল সমেত ইজ ইকুয়াল টু কত হবে? রো ইন্টু এ, আর রো ইন্টু এ এর মানটাই আমাকে 50 বলে দিয়েছে। রো ইন্টু এ এর মানটা কি আমাকে 50 বলে দিয়েছে। এখন এই ফর্মুলাটাই আমি এইখানে পুট করব, রো ইন্টু এ এর মানটাই আমি এখানে পুট করব। ঠিক আছে, তাহলে রো ইন্টু এ কত হচ্ছে 50, তাহলে 50 বসালাম। ভি কিউব, ভি এর মানটা কত বলেছে 4, তাহলে 4 এর কিউব মানে কত হয়? 64 হয়। তাহলে 64 ইন্টু 50, 64 ইন্টু 50, এখন যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5 4 20, হাতে থাকে 2, 5 6 30, 30 আর 2 32, একটা শূন্য অ্যাড করে দিলাম, 3200। তাহলে 3200 ওয়াট। এখন 3200 ওয়াট যে অপশনে থাকবে সেই অপশনটাই হবে রাইট অ্যান্সার। 3200 ওয়াট অপশন 2 এ দেওয়া আছে, তাহলে অপশন 2 হবে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এই পাইপের পাম্পের অঙ্কগুলো কিন্তু অনেক ছেলেমেয়েরা ভুল করে। ঠিক আছে, একটু লক্ষ্য রাখবে। কি বলছে? 3 identical particles are joined together by a thread as shown. All 3 particles are moving in circular path about origin O. ঠিক আছে, in a horizontal plane. The ratio of tension in the 3 section of the string is, আমাকে এই সেকশনে আর এই সেকশনে কত টেনশন প্রডিউস হচ্ছে তার রেশিওটা বের করতে হবে। সবথেকে আগে আমি চাইবো এই পোরশনের টেনশনটা বের করতে। তুমি লক্ষ্য করে দেখো এই পোরশনে টেনশনটি এদিক কাজ করবে, এই পোরশনে টেনশনটিটা এদিক কাজ করবে আমার, আর এই টেনশনটাই বৃত্তাকার এই এম ভরের বস্তুটাকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। এখন আমি এই সেকশনটাকে নাম দিলাম 1, এইখানে টেনশনটা আমি নাম দিচ্ছি T1। তাহলে T1 ইজ ইকুয়াল টু কত আসবে? চুপচাপ লিখছি, T1 ইজ ইকুয়াল টু কত আসবে? T1 ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। সাপোজ করছি ওমেগা কৌণিক বেগে ঘুরছে, সাপোজ করলাম ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তাহলে টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর হবে এম ওমেগা স্কোয়ার। আর এই যে মাসটা ঘুরছে, এই মাসটা যে সার্কুলার পাথ বরাবর ঘুরছে তার রেডিয়াসটা কত? 3l প্লাস 2l প্লাস l মানে 6l, তাহলে এইখানে হয়ে গেল 6l।
এটা হয়ে গেল T1 এর মান। এবারে আমি ক্যালকুলেট করতে চাই এই পোর্শনের টেনশন। তুমি লক্ষ্য করে দেখো, এই পোর্শনে টেনশন T2 কাজ করবে এই দিকে, আর টেনশন T1 কাজ করবে এই দিকে। তাহলে এইটা হয়ে গেল আমার T1, এইটা হয়ে গেল আমার T2। তাহলে এই দিক বরাবর নেট ফোর্স কত? T2 মাইনাস T1। আর T2 মাইনাস T1ই এই মাসটাকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। যদি এই বস্তুটাকে বৃত্তাকার পথে ঘুরতে হয় তাহলে নেট ফোর্সটা আমার এই দিক বরাবর কাজ করবে, আর এই দিক বরাবর নেট ফোর্সটা T2 মাইনাস T1 হবে। তাহলে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার আর হবে। তাহলে এখান থেকে বলতে পারি T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু হচ্ছে m ইন্টু ওমেগা স্কোয়ার। আর মানে কি, এই মাসটা যে সার্কুলার পাথ বরাবর ঘুরছে তার রেডিয়াসটা কত? এই রেডিয়াসটা হচ্ছে 2l প্লাস l ইজ ইকুয়াল টু 3l। ঠিক আছে, তাহলে T2 এর সঙ্গে মানে T1 এর সঙ্গে যদি এটাকে যোগ করে দিই তাহলে T2 পেয়ে যাব। T2 ইজ ইকুয়াল টু কত আসছে? T2 ইজ ইকুয়াল টু T1 এর সঙ্গে আমাকে m ওমেগা স্কোয়ার ইন্টু 3l যোগ করতে হবে। তাহলে m ওমেগা স্কোয়ার এর সঙ্গে 3l যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে? 9l হচ্ছে। এবারে আমি টেনশন ক্যালকুলেট করতে ইচ্ছুক এই পোর্শনের জন্য। এখন এই পোর্শনের জন্য এইখানে টেনশন T1 এই দিক কাজ, T3 এই দিক কাজ করবে, আর এইদিকে T2 এই দিক কাজ করবে। তাহলে এইটা হচ্ছে আমার T3, এইদিকে হচ্ছে T2। তাহলে দেখতে পাচ্ছি T3 মাইনাস T2 ইজ ইকুয়াল টু m ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু রেডিয়াস অফ সার্কুলার পাথ। এই পার্টিকেলটা যে সার্কেল বরাবর ঘুরছে তার রেডিয়াসটা হচ্ছে l, তাহলে m ওমেগা স্কোয়ার l হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এর সঙ্গে T2টাকে যোগ করে দিই তাহলে T3 পেয়ে যাব। তাহলে T3 ইজ ইকুয়াল টু আসবে, এর সঙ্গে আমাকে m ওমেগা স্কোয়ার lটাকে যোগ করে দিতে হবে। তাহলে m ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু 10l। যদি এখন রেশিওটা বের করি তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি রেশিওটা 6:9:10 আসছে। 6:9:10 আসছে। তুমি যদি T1 T2 T3 যদি রেশিওটা বের করো তাহলে 6:9:10 আসছে, যেটা অপশন 3 কে ম্যাচ করছে। অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের আমার রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো। বলছে এ বডি মুভিং টুয়ার্ড এ বডি অফ ফাইনাইট মাস, মাসটা কিন্তু ফাইনাইট মাস বলে দিয়েছে, at rest collide with it, it is impossible that, এই যে ইম্পসিবল কথাটা কিন্তু খেয়াল রাখবে। পরীক্ষার হলে তাড়াহুড়ায় পড়তে গিয়ে তোমার ইম্পসিবল কিন্তু তোমার ব্রেন পড়বে না, তুমি ইম্পসিবলটাকে পসিবল পড়বে। দিয়ে ফার্স্ট অপশনটাই দেখা গেল পসিবল, দিয়ে তুমি রাইট অ্যান্সার করে দেবে, দিয়ে তোমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। ইম্পসিবল বলেছে না পসিবল বলেছে, এটা কিন্তু খেয়াল রাখবে। অপশন এ কি বলেছে? দ্য মুভিং বডি স্টপস অ্যান্ড বডি অ্যাট রেস্ট স্টার্ট মুভিং। দেখো, একটা বডি মুভ করছিল অন্য একটা বস্তুর দিকে, যে বস্তুর ভরটা কিন্তু ফাইনাইট, ইনফাইনাইট কিন্তু বলে দেয়নি। এখন যদি এই দুটো বস্তুর মাস যদি সেম হতো আর যদি কলিজনটা পারফেক্টলি ইলাস্টিক কলিজন যদি হতো, যদি এই দুটো বস্তুর মাস যদি সেম হতো আর যদি কলিজনটা পারফেক্টলি ইলাস্টিক কলিজন যদি হতো,
তাহলে বস্তু দুটোর বেগটা এক্সচেঞ্জ হয়, তাহলে ধাক্কা খাওয়ার পরে এ স্থির হয়ে যাবে আর অপরটা গতিশীল হয়ে যাবে। তাই তো বলছে দ্য মুভিং বডি স্টপস অ্যান্ড বডি এট রেস্ট ইজ স্টার্ট মুভিং। তার মানে এইটা হচ্ছে আমার ঠিক আছে, অপশন এইটা ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে না, আমাকে ইম্পসিবল বলেছে, তাহলে এটা পসিবল। বিটা কি বলছে, দ্য স্টেশনারি বডি রিমেন স্টেশনারি অ্যান্ড দ্য মুভিং বডি রিবাউন্ড। দেখো এটা তখনই পসিবল যখন ইনফাইনাইট মাসের বস্তুর হবে, ইনফাইনাইট মাস হবে কার, যে রেস্ট আছে, যে রেস্টে আছে তার মাসটা যদি ইনফাইনাইট হয়, অর্থাৎ অর্থাৎ m2 যদি মাচ গ্রেটার দেন যদি m1 হয়, তাহলেই এটা পসিবল, আদারওয়াইজ এটা কিন্তু পসিবল নয়, খেয়াল রাখবে। তাহলে অপশন বিটা সম্ভব হতো যদি স্টেশনারি বস্তুটার ভর ইনফাইনাইট হতো, যেহেতু এখানে ফাইনাইট বলে দিয়েছে তাহলে অপশন বিটা কিন্তু পসিবল নয়, অপশন বিটা কিন্তু পসিবল নয়, ঠিক আছে। এটা পসিবল তো রাইট দিচ্ছি, এটা ইম্পসিবল তো ক্রস দিচ্ছি। বোথ বডি কামস টু রেস্ট, এটা যদি হয় তাহলে এখানে কনজারভেশন অফ মোমেন্টাম লাগবেই না। যদি সিটা রাইট হতো তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এখানে হোল্ডই করতো না, আর আমরা জানি যে কোনো ধরনের কলিজনে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হোল্ড করে। তাহলে অপশন সিটা হবে না কেন, কারণ এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম হোল্ড করছে না, তাহলে এটাও ইম্পসিবল। অপশন ডি কি বলছে, বোথ বডিজ মুভ আফটার কলিজন, হ্যাঁ হতে পারে, যেহেতু দুটো বস্তুরই ভরটা ফাইনাইট আর এখানে কলিজনটা ইলাস্টিক ইনইলাস্টিক কিছু বলে দেয়নি, ইনইলাস্টিক কলিজন হলেও মুভ করতো, ইলাস্টিক কলিজন মানে হ্যাঁ ইনইলাস্টিক কলিজন হলেও মুভ করতো, আর পারফেক্টলি ইনইলাস্টিক কলিজন হলেও মুভ করতো, তাহলে অপশন ডিটা কিন্তু পসিবল। এখন আমাকে বলেছে এটা ইম্পসিবল কোনটা, আমি দেখতে পাচ্ছি বি আর সি হচ্ছে ইম্পসিবল, তাহলে বি আর সি, তাহলে বোথ বি অ্যান্ড সি আর কারেক্ট, তাহলে অপশন বি আর সি আর কারেক্ট, অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার, সরি এ আর সি তো নয়, বি আর সি। আমাকে এখানে ইম্পসিবলটা বেছে বের করতে বলেছে, তাহলে বি আর সিটা যেহেতু ইম্পসিবল তাই বি আর সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, a circular disk of radius r is removed from a bigger circular disk of radius 2r। ছোট সার্কুলার ডিস্কটাকে রিমুভ করা হয়েছে বড় সার্কুলার ডিস্ক থেকে, যা রেডিয়াসটা হচ্ছে, ছোটটার রেডিয়াস হচ্ছে r, বড়টার রেডিয়াস হচ্ছে 2r, such that circumference of the dishes coincide। The center of mass of the new disk is alpha r from the center of the bigger disk, the value of alpha is, আমাকে আলফার মানটা বের করতে হবে। কি করে অঙ্কটা করব দেখি, একটা ডিস আগে ড্র করা যাক। এটা ডিস, এবারে এই ডিস থেকে রিমুভ করা হয়েছে রিমুভ করে দেওয়া হয়েছে, এই কেস। এবারে এই সিস্টেমের নিউ সেন্টার অফ মাসের পজিশনটা বের করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো যখন করা হয় তখন কিভাবে করা হয়, ধরে নিচ্ছি এই বড় ডিস্কটার মাস ডেনসিটি হচ্ছে সিগমা, আমি বের করব, আগে ধরবো পুরো ডিস্কটা রয়েছে, যখন পুরো আচ্ছা এই পুরো ডিস্কের সেন্টার অফ মাসটা কোথায় থাকবে, মিডিলে থাকবে,
এই পুরো ডিসের সেন্টার অফ মাসটা মিডিলে থাকবে। আর যখন পুরো ডিসের সেন্টার অফ মাসটা বের করছি তখন তো এই পোরশনটা, এই ব্ল্যাঙ্ক পোরশনটা যেটাকে কেটে বাদ দেওয়া হয়েছে সেটা তো ধরে নেওয়া হয়েছে। এখন সেটাকে এলিমিনেট করার জন্য এই শুধুমাত্র ছোট পোরশনের মাস ডেনসিটিটাকে মাইনাস সিগমা ধরবো, তাহলে প্লাস সিগমা মাইনাস সিগমা হয়ে এটা এলিমিনেট হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা এই ফর্মুলাটা বোঝো। দিয়ে পারে এই ধরনের কোয়েশ্চেনগুলো করার জন্য আমি যে এখন রেজাল্টেন্ট সিস্টেমে সেন্টার অফ মাসের যে সূত্র আছে সেটা বসাবো। সূত্র কি আছে? এক্স সিএম এক্স দাঁড়াও এক্স সিএম is equal to m1 x1 m1 x1 plus m2 x2 plus m1 by m1 plus m2। এখন এই বড় ডিসটা 1 নাম্বার ধরেছি, আর ছোট যেটাকে কেটে বাদ দেওয়া হয়েছে সেটাকে 2 নাম্বার ধরেছি। এটাকে আমি ধরেছি 2 নাম্বার, এটাকে আমি ধরেছি 1 নাম্বার। ঠিক আছে, দিয়ে m1 এর জায়গায় লিখবো সিগমা ইন্টু a1 ইন্টু x1, আর m2 এর জায়গায় লিখবো মাইনাস সিগমা ইন্টু a2 ইন্টু x2, দিয়ে এইখানেও লিখবো সিগমা a1 মাইনাস সিগমা a2। দিয়ে সিগমাটা যদি কমন নিই তাহলে xcm ইজ ইকুয়াল টু কত আসবে? xcm ইজ ইকুয়াল টু a1 x1 মাইনাস a2 x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। এই ফর্মুলাটা আমার ফাইনালি আসছে। x1টা কি? x1টা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন বড় বস্তুটার, x2টা কি? সেন্টার অফ মাসের পজিশন ছোট বস্তুটার। এখন ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি অরিজিনটাকে এই পয়েন্টে ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে x1 ইজ ইকুয়াল টু 0 আসবে, আর x2 ইজ ইকুয়াল টু কত আসবে? r/2 আসবে, কারণ এর সেন্টার অফ মাসটা তো এখানে আছে। এটা r/2 আসবে। ঠিক আছে, তাহলে মানগুলো বসিয়ে দিই। আর কি আছে, মানগুলো বসিয়ে দিই। x1 তো 0, a2 কত হচ্ছে? এবারে আমি মাইনাস অফ পাই, এটা হবে r স্কোয়ার ইন্টু r/2 ডিভাইডেড বাই পাই কমন, এর রেডিয়াসটা 2r, তাহলে 4r স্কোয়ার হবে মাইনাস r স্কোয়ার। পাই পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে আলটিমেট আমার আসছে মাইনাস অফ r/6। তাহলে r/6 আলফার মাইনাস কি রিপ্রেজেন্ট করছে? মাইনাস রিপ্রেজেন্ট করছে সেন্টার অফ মাসটা নেগেটিভ অ্যাক্সিস বরাবর সরে এসেছে, এটাই মাইনাস প্রকাশ করছে। এখন আমাকে বলে দিয়েছিল আলফার মানটা কত হচ্ছে? 1/6 হচ্ছে, তাহলে 1/6 হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন 3 হচ্ছে এই কোয়েশ্চেনের আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা ছিল। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলছে? The center of mass of a non-uniform rod of length L whose mass per unit length varies as rho এর মানটা বলে দিয়েছে এখানে, where k is constant and x is distance measured from one end is at the following আচ্ছা, তাহলে সেন্টার অফ মাসের পজিশনটা বের করতে বলেছে। the center of mass of the non-uniform rod of length L whose mass per unit length দেওয়া আছে এত is at the following distance from the same end। ঠিক আছে, আমাকে
নন ইউনিফর্ম রডে সেন্টার অফ মাসটা বের করতে হবে। সেন্টার অফ মাসের ফর্মুলা ভেরিয়েবল মাস সিস্টেমের জন্য কি হয়? সেন্টার অফ মাসের ফর্মুলা ভেরিয়েবল মাস সিস্টেমের জন্য কি হয়? দেখো, ভেরিয়েবল মাস সিস্টেমের জন্য সেন্টার অফ মাসের ফর্মুলা xcm is equal to integration of xdm by integration of dm। শর্ট ট্রিক আছে, বলছি আমি, তার আগে করে দিই। x মানে কি? xটাকে আমি x রাখবো। dm মানে কি? এইটা ইন্টু dx। dm মানে হচ্ছে রো ইন্টু dx ডিভাইডেড বাই এটা হচ্ছে dm মানে হচ্ছে রো ইন্টু dx। তুমি যদি মানগুলো বসাও, তুমি দেখো উপরে একটা এক্সট্রা এক্স আছে, নিচে একটা এক্স কম আছে। এটা তো জাস্ট সূত্রটা লিখলাম, যাদের সূত্রটা মনে নেই। স্পিডে করার জন্য কি করবে, রো এর মানটা বসাবে। তুমি দেখো এখানে রো এর জায়গায় কে এল স্কোয়ার রয়েছে না, কে এল স্কোয়ার টার্মটা উপরেও থাকবে, কে এল স্কোয়ার টার্মটা নিচেও থাকবে। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে একটা এক্স বেশি আছে, উপরে একটা এক্স বেশি আছে। তাহলে যখন আমি দেখো কে এল স্কোয়ারটা উপরেও থাকবে, কে এল স্কোয়ারটা নিচেও থাকবে। যখন আমি মানটা রো এর বসাবো, তাহলে উপরে এক্স টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে, নিচে এক্স টু দ্য পাওয়ার 3 হয়ে যাবে। এক্স দিয়ে গুণ করলে, এই টার্মটাকে এক্স দিয়ে গুণ করলে উপরে এক্স টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে, নিচে এক্স টু দ্য পাওয়ার 3 হয়ে যাবে। কে বাই এল স্কোয়ার এই টার্মটা কমন, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে কেটে যাবে। ঠিক আছে, এবারে এক্স টু দ্য পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত হয়? এক্স টু দ্য পাওয়ার 5/5। অবশ্যই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আপার লিমিট কত হবে? লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে l। লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে l। তুমি যদি এখন ইন্টিগ্রেশনটা করো, উপরে যেহেতু x টু দ্য পাওয়ার 4 আসছে, তাহলে এটা আসবে তোমার l টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। এটা আসবে তোমার l টু দ্য পাওয়ার কিউব আছে তো, l টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। তাহলে আমার যে ফাইনাল অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে 4/5 l। এটাই হচ্ছে x এর মান, 4/5 l, অপশন 2। সূত্রটা লিখলাম জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য, না হলে মুখে মুখে অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, ব্লক অফ মাস m is placed on the top of a bigger block of mass 10m as shown in figure. All the surface are frictionless. The system is released from rest. Find distance moved by the bigger block at the instant where smaller block reach the ground. এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা জিনিস খেয়াল রাখবে, যেহেতু বাইরে থেকে x অক্ষ বরাবর নেট ফোর্স লাগেনি, ফোর্স অ্যালং x ডাইরেকশন, যেহেতু x ডাইরেকশন বরাবর নেট ফোর্স লাগেনি, ফোর্স অ্যালং x ডাইরেকশন ইজ ইকুয়াল টু 0। তাহলে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস অ্যালং x ডাইরেকশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অ্যালং x ডাইরেকশন যা ছিল, ফাইনাল ভেলোসিটি অ্যালং x ডাইরেকশন এই সিস্টেমের সেমই থাকবে। আর যেহেতু ইনিশিয়ালি সিস্টেমটা রেস্টে ছিল, তাহলে ফাইনালি সিস্টেমটা রেস্টে থাকবে। ঠিক আছে, আর এগুলো অবশ্যই কিন্তু অ্যালং x ডাইরেকশন হবে। হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই অ্যালং x ডাইরেকশন হবে, এগুলো কিন্তু অবশ্যই অ্যালং x ডাইরেকশন হবে। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে যেহেতু সেন্টার অফ মাসের ভেলোসিটি অ্যালং x ডাইরেকশন 0, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে ডেল্টা এক্স সিএম ইজ ইকুয়াল টু 0 হবে। তার মানে এটা রিপ্রেজেন্ট করছে m1 ইন্টু ডেল্টা x1 প্লাস m2 ইন্টু ডেল্টা x2 ইজ ইকুয়াল টু 0 হবে। তুমি এখান থেকে বলতেই পারো যে m1 ডেল্টা x1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ m2 ইন্টু ডেল্টা x2। এর মানেটা রিপ্রেজেন্ট করছে, যদি বিগার ব্লকটা ডান দিকে সরে, তাহলে ছোট ব্লকটা বাঁ দিকে সরবে। মাইনাসটা কিন্তু ডাইরেকশনকে প্রকাশ করছে। তাহলে এখান থেকে আমি যদি ডাইরেকশনটাকে না ভাবি, তাহলে চুপচাপ লিখতে পারি m1 ইন্টু ডেল্টা x1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু ডেল্টা x2। এটা শুধুমাত্র ডাইরেকশনটা ভাবলে তো আমার এটাই আসবে।
ঠিক আছে, এবারে তুমি ব্যাপারটা ভেবে দেখো। ধরো ব্লকটা ইনিশিয়ালি এখানে ছিল, এই ব্লকটা করে সাপোজ করো এখানে চলে এলো। সাপোজ করো বিগার ব্লকটা সরেছে এক্স পরিমাণ, এটা হচ্ছে এক্স পরিমাণ, আর এই পুরো লেন্থটা কত ছিল? টু পয়েন্ট টু মিটার ছিল, 2.2 মিটার ছিল। বলটা ইনিশিয়ালি কোথায় ছিল? বলটা ইনিশিয়ালি এখানে ছিল, বলটা ফাইনালি কোথায় এসছে? বলটা ফাইনালি এখানে এসেছে। তাহলে বলটা আলটিমেট কতটা সরেছে? বলটা আলটিমেট কতটা সরেছে? ছবিটা মানে ভুল আঁকলাম, আগে বলটা এখানে ছিল, তাই তো বলি কি ভুল করি। এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন। ব্লকটা আগে, বলটা আগে আমার এইখানে ছিল, ফাইনালি বলটা আমার এইখানে এসেছে। তাহলে বলটা কতটা সরেছে? বলটা সরেছে এতটা, ঠিক আছে। এখন বলের ভরটা কত বলেছে বলো তো? বলের ভরটা বলেছে ক্যাপিটাল এম, আর বড় ব্লকের বড় ব্লকের ভরটা বলেছে 10m। বড় ব্লকটা কতটা সরেছে এটা বলতে হবে, ঠিক আছে। তাহলে M1 এর জায়গায় বসাই মানটা 10m, বড় ব্লক সরেছে এক্স পরিমাণ, তাহলে এক্স লিখলাম। ছোট ব্লকের ভর হচ্ছে m, আর ছোট ব্লক সরেছে, এটা যদি পুরোটা 2.2 হয়, এটা যদি x হয় তাহলে 2.2 মাইনাস এক্স, 2.2 মাইনাস এক্স। এম কেটে যাচ্ছে, এই এম কেটে যাচ্ছে, তাহলে 11x ইজ ইকুয়াল টু 2.2, তাহলে x ইজ ইকুয়াল টু আসবে 0.2। তাহলে 0.2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। 0.2 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। একটু ভাবনা চিন্তা করে এই অঙ্কগুলো করবে, কিন্তু ভুল হয় এই অঙ্কগুলো, হ্যাঁ প্রচুর ছেলে মেয়ে এই অঙ্কগুলো ভুল করে। চলো নেক্সট কোয়েশ্চেন।
বলছে ব্লক A and B are given the velocities 5 meter per second and 2 meter per second as shown, which are connected on frictionless surface as shown in the diagram. Then the maximum compression, আমাকে এখানে ম্যাক্সিমাম কম্প্রেশনের কথা বলেছে। In the spring, then at the maximum compression in the spring, the velocity of 10 kg block is, velocity of 10 kg block এর ভেলোসিটি 10 কেজি ব্লকের ভেলোসিটি চেয়েছে। একটা জিনিস এইখানে মুখস্থ রাখবে, এখন বোঝানো সম্ভব নয়। at maximum compression, at maximum and minimum compression, মিনিমাম ইলংগেশন ধরে নাও, আচ্ছা ম্যাক্সিমাম এন্ড মিনিমাম কম্প্রেশন না লিখে at maximum compression and elongation, both the block move with same velocity v, আর এই ভিটা সমান হবে ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের সঙ্গে। এটা কিন্তু খেয়াল থাকে যেন। স্প্রিং এ ম্যাক্সিমাম কম্প্রেশন আসুক বা ম্যাক্সিমাম ইলংগেশন আসুক, at maximum compression and maximum elongation both the block moves with same velocity, আর সেই ভেলোসিটিটা সমান হবে ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের সঙ্গে। বোঝা গেছে? এবারে তুমি যদি এখানে মানগুলো যদি বসাও, m1 v1 প্লাস m2 v2 বাই m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু vcm, এটা যদি বসিত তাহলেই গল্প শেষ। আমি আবার বলছি লিখে লিখে করছি, এটা মুখোমুখি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, m1 v1 10 × 5 50। হ্যাঁ, আরেকটা জিনিস কথা খেয়াল রাখো, যে আমি ডান দিক বরাবর ভেলোসিটিটাকে, ডান দিক বরাবর এটাকে আমি পজিটিভ এক্স অ্যাক্সিস ভাবছি। হ্যাঁ, এই ডাইরেকশনটাকে পজিটিভ ভাবছি আমি। তাহলে এই দিক বরাবর এর মোমেন্টাম কত? 50। এই দিক বরাবর মোমেন্টাম মানে এই দিক বরাবর এর মোমেন্টাম কত? -40। সিস্টেমের টোটাল মাস কত? 10 আর 20 তে 30। তাহলে ভিসিএম কত হচ্ছে? 1/3। তাহলে at maximum compression প্রত্যেকটা ব্লক 1/3 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে মুভ করবে, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে a rigid body can be hinged about a point on it when it is hinged such that the hinge is at x, the moment of inertia is given by এত কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাসেস। একটা জিনিস খেয়াল রাখবে, কোনো একটা সিস্টেমের মোমেন্ট অফ ইনারশিয়া কখন বেশি হয়? যতটা বেশি মাস অ্যাক্সিস অফ রোটেশন থেকে বেশি, মানে যদি সিস্টেমের মাস ডিস্ট্রিবিউশন অ্যাক্সিস অফ রোটেশন থেকে বেশি দূরে থাকে তখন সিস্টেমের মোমেন্ট অফ ইনারশিয়া বেশি হয়। মানে যদি মাস ডিস্ট্রিবিউশন, সিস্টেমের মাস ডিস্ট্রিবিউশনটা অ্যাক্সিস অফ রোটেশন থেকে যত দূরে যাবে সিস্টেমের মোমেন্ট অফ ইনারশিয়া তত বেশি হবে। আমাকে এখানে সিস্টেমের সেন্টার অফ মাস এর পজিশনটা খুঁজে বের করতে বলেছে। তার মানে আমি যদি সেন্টার অফ মাসে যদি হিঞ্জ করি,
সেই ক্ষেত্রে মাস ডিস্ট্রিবিউশনটা অ্যাক্সিস অফ রোটেশনের একদম কাছাকাছি থাকবে। কি বলছি বুঝতে পারছো? যদি আমি হিঞ্জটা একদম সেন্টার অফ মাসে করে দিই, আমি যদি ওই বস্তুটাকে হিঞ্জটা সেন্টার অফ মাসে করে দিই, এই ক্ষেত্রে কি হবে যে বেশিরভাগ মাস কিন্তু অ্যাক্সিস অফ রোটেশন বা হিঞ্জের কাছাকাছি থাকবে। তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়াটা কিন্তু মিনিমাম হবে। কি বললাম বুঝতে পারলে? যদি কোনো একটা বস্তুকে এমন একটা পয়েন্টের সাপেক্ষে ঘোরাও বা এমন একটা অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করাও যাতে করে ওই অ্যাক্সিস অফ রোটেশনটা সেন্টার অফ মাস দিয়ে যদি পাস করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়াটা মিনিমাম হবে। আর সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়াটা যদি মিনিমাম হয় তাহলে এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কিন্তু 0 আসবে। অর্থাৎ এখানে আমি ডিআই বাই ডিএক্স এটাকে আমি কিন্তু 0 করব। আর এখন যদি ডিআই বাই ডিএক্স করো কত আসছে? 4x - 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত আসছে? x ইজ ইকুয়াল টু 3 আসছে। তাহলে এটাই হবে আমার রাইট অ্যান্সার, x ইজ ইকুয়াল টু 3। x ইজ ইকুয়াল টু 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে? সামান্য জিনিস ছিল। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে the moment of inertia of a thin sheet of mass m of the given shape about the specified axis, মানে এই অ্যাক্সিস বরাবর এই শীটের মোমেন্ট অফ ইনার্সিয়াটা কত হবে এটা বের করতে হবে। এটাকে যদি বের করতে হয় তাহলে আমাকে কিছু আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। দেখো, এই শীট এর এই দিক বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? আর এই দিক বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? এই দিক বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া হয় 1/12 ml স্কয়ার, আর এই দিক বরাবর হয় 1/12 ml স্কয়ার। তাহলে এই দিক বরাবর সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়াটা কত হবে? 1/6 ml স্কয়ার হবে। কি বললাম বুঝতে পারলে? এবারে এই অ্যাক্সিসের সাপেক্ষে যদি আমি দুটো প্লেন কনসিডার করি, এই অ্যাক্সিসের সাপেক্ষে আমি যদি দুটো অ্যাক্সিস কনসিডার করি অ্যালং দ্য প্লেন অফ দিস শীট, এই অ্যাক্সিসের সাপেক্ষে আমি যদি এমন দুটো অ্যাক্সিস কল্পনা করি যাতে করে ওই অ্যাক্সিস গুলো এই প্লেন বরাবর থাকবে, আমি কনসিডার করছি একটা এই অ্যাক্সিস আর একটা এই অ্যাক্সিস। তুমি লক্ষ্য করে দেখো এই অ্যাক্সিসের সাপেক্ষে আর এই অ্যাক্সিসের সাপেক্ষে এই যে সিট সেটা কিন্তু সিমেট্রিক। তাহলে এইটা বরাবর যদি মোমেন্ট অফ ইনার্সিয়া 1/6 ml স্কয়ার হয় তাহলে এইটা বরাবর আর এইটা বরাবর সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া 1/12 ml স্কয়ারই হবে। তাহলে এই দিক বরাবর আর এই দিক বরাবর সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া 1/12 ml স্কয়ার হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি এই অ্যাক্সিস বরাবর সিস্টেমের মোমেন্ট অফ ইনার্সিয়া
1 এর 12 ml স্কয়ার হবে। এবার তুমি লক্ষ্য করে দেখো এই ডিস্টেন্সটা কত। এইটা যদি a হয় তাহলে এটা a বাই সরি √2a হবে। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? a বাই √2 হবে। এই ডিস্টেন্সটা হবে a বাই √2। তাহলে এর বরাবর এই অ্যাক্সিস বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া যদি i ড্যাশ হয় তাহলে i ড্যাশ আমি যদি এখন প্যারালাল অ্যাক্সিস থিওরাম লাগাই তাহলে i ড্যাশ ইজ ইকুয়াল টু ICM প্লাস m ইন্টু ডি স্কোয়ার লাগবে। এখন ICM মানে কত? 1 এর 12 ml স্কোয়ার। আর md স্কোয়ার মানে কত হচ্ছে? m a বাই √2 তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার বাই 2 হবে। সরি এটা a ছিল না। আচ্ছা আমি যেহেতু এখানে সবকটা জিনিস l দিয়ে করেছি, দাঁড়াও গন্ডগোল হয়ে এটা কত বললাম? এটা অপশনটা আপাতত এখানে রাখছি। এটা কত হচ্ছিল বলো তো? এটা 1 এর 12 ml স্কয়ার হচ্ছিল। এই ডিস্টেন্সটা কত হচ্ছিল? a বাই √2 হচ্ছিল। তাহলে এই বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া আইটা কত হবে? I ইজ ইকুয়াল টু 1 এর 12 ml স্কয়ার। আচ্ছা এখানে a বলেছে না, আচ্ছা আমি আপাতত l দিয়ে কাজ করি, তারপরে আমি লাস্টে a বসিয়ে দেব। প্লাস m ডি স্কোয়ার, ডি এর জায়গায় কত? a বাই √2 বসবে। তাহলে a বাই √2 তার হোল স্কোয়ার, এটা a বসিও না। m ইন্টু l বাই √2 তার হোল স্কোয়ার। তাহলে এটা আসছে তোমার 1 এর 12 ml স্কোয়ার প্লাস হাফ ml স্কোয়ার। হাফটাকে লিখতে পারি 5 এর 12 করে দাও। হাফ করে হাফ ml স্কোয়ার। এটাকে যদি যোগ বিয়োগ করো 1 এর 2টাকে আমি 6 এর 12 লিখতে পারি, তাহলে আমার 7 এর 12 ml স্কোয়ার আসছে অ্যান্সার। তাহলে I ইজ ইকুয়াল টু আসছে 7 এর 12 ml স্কোয়ার। 7 এর 12 ml স্কোয়ার অপশন 1 এ আছে। অপশন 1 হবে রাইট অ্যান্সার। বুঝতে পারছো? চলো নেক্সট। কি বলছে? হুইল অফ রেডিয়াস 20 সেন্টিমিটার has forces applied to it as shown in figure. The net torque produced by the forces. Net torque কতটা গেছে সেটা বের করতে হবে। চলো এই দিক বরাবর একটা ফোর্স গেছে, এই দিক বরাবর। আচ্ছা একটা সেকেন্ড, আমি এখানে বেকার কেন খাটতে যাচ্ছি?
এটাকে তো ভেঙে নিলেই হয়। এটা হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 8 cos 30, এটা হচ্ছে 8 sin 30, মানে 4 হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে 8 cos 30, এটা হচ্ছে 8 sin 30। এবারে টোটাল টর্কটা বের করি। টর্ক অ্যাট পয়েন্ট এ, টর্ক অ্যাট পয়েন্ট এ কত হচ্ছে? টর্ক অ্যাট পয়েন্ট এ টর্ক অ্যাট পয়েন্ট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 4 ইন্টু, আচ্ছা ডিস্টেন্সটা আপাতত আমি আর লিখে রাখি, 4 ইন্টু আর, 4 ইন্টু আর। যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে ঘোরাচ্ছে তাহলে আমি ডট লিখে রাখলাম। তারপরে পয়েন্ট বি, টর্ক অ্যাট পয়েন্ট বি কত হচ্ছে? এটা তো লাগবে না, শুধু এই মাত্র এই ফোর্সটা লাগবে, 4 ইন্টু আর, এটা ক্লকওয়াইজ, 4 ইন্টু আর ক্লকওয়াইজ। টর্ক অ্যাট পয়েন্ট সি কত লাগছে? 0 লাগছে। টর্ক অ্যাট পয়েন্ট ডি কত লাগছে? 9 ইন্টু আর, 9 ইন্টু আর, এটাও কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে ক্রস হচ্ছে। তাহলে নেট টর্ক, নেট টর্ক টাও ইজ ইকুয়াল টু, এটা কেটে যাচ্ছে, এটা অ্যান্টি ক্লক, এটা ক্লক, তাহলে নেট টর্ক হচ্ছে 9, আর আর এর মানটা 20 সেন্টিমিটার, মিটারে করতে গেলে 20/100 ইজ ইকুয়াল টু 9/5, 9/5 1.8। আর যেহেতু এইটা ক্রসে কাজ করছে তাহলে ক্লকওয়াইজ হবে, ক্রসে কাজ করছে তাহলে ক্লকওয়াইজ হবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা হ্যাঁ, অ্যান্সারটা কিন্তু 1.8 ক্লকওয়াইজ। নেক্সট কি বলছে? এ স্মল মাস অ্যাটাচ টু এ স্ট্রিং রোটেটস অন এ ফ্রিকশনলেস টেবিল টপ অ্যাজ ফ্রিকশনলেস টেবিল টপ এর শোনা আছে। ঠিক আছে, এখানে স্মল মাসটা রোটেট করছে একটা ফ্রিকশনলেস টেবিলে, যা টপ ভিউটা দেখানো আছে। If the tension in the string is increased by pulling the spring, causing the radius of the circular motion is decreased by factor 2, রেডিয়াসটা কি করেছে? ডিক্রিজ বাই ফ্যাক্টর 2, then kinetic energy of mass will be, জানতে চাইছেন। প্রথম কথা, টেনশন কোন দিক কাজ করছে? টেনশন তো আমার এই দিক কাজ করছে, টেনশনটা। আর টেনশন কত টর্ক জেনারেট করছে? এই টেনশনটা টর্ক ইজ ইকুয়াল টু 0, কোনো টর্ক জেনারেট করছে না। টর্ক যদি জেনারেট না করে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আমাকে কাইনেটিক এনার্জিটা বলেছে। এখন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি হয়? এখন কাইনেটিক এনার্জি কে ইজ ইকুয়াল টু এল স্কোয়ার বাই 2i হবে। তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্ট অফ ইনার্সিয়ার ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর মোমেন্ট অফ ইনার্সিয়ার সঙ্গে রেডিয়াসের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক। তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে রেডিয়াসের স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন দেখো রেডিয়াসটা আর স্কোয়ারটা, আর 1/r² মানেই তো হচ্ছে কে। ঠিক আছে, তুমি এখন লক্ষ্য করে দেখো রেডিয়াসটা অর্ধেক হয়ে গেছে, মানে হাফ। তাহলে আর স্কোয়ারটা কত হয়ে গেছে? 1/4। তাহলে 1/r² কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে কাইনেটিক এনার্জিটা কি হবে? 4 গুণ বেড়ে যাবে। তাহলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ বাই ফ্যাক্টর 4, অপশন 4 হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। তোমরা চাইলে অন্যভাবেও করে দেখতে পারো। ঠিক আছে, তুমি এইভাবেও করতে পারো। কে ফাইনাল
বাই কে ইনিশিয়াল ইজ ইকুয়াল টু আর ইনিশিয়াল বাই আর ফাইনাল তার হোল স্কোয়ার। এভাবেও করতে পারো, বা দিয়ে তুমি আর এর মানগুলো বসাবে। তুমি এখানে সিম্পল দেখো না, আরটাকে হাফ করে দেওয়া হয়েছে, তাহলে আর স্কোয়ারটাকে 1/4 হয়ে যাবে, 1/r স্কোয়ারটা 4 হয়ে যাবে, তাহলে কাইনেটিক এনার্জিটা 4 হয়ে যাবে। 4 মানে 4 নয়, 4 টাইমস হয়ে যাবে। এটুকু জিনিস বুঝলেই হবে। এগুলো রেশিও প্রপোর্শনের জিনিস, যে যত ভালো করতে পারবে সে তত ইজিলি অ্যান্সারটা বের করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে ইফ রেডিয়াস অফ আর্থ ইজ সাডেনলি contracts to 1/nth of its present radius without any change in its mass, the duration of the day will approximately becomes। আচ্ছা, এই অঙ্কটা করার সময় দেখো বাইরে থেকে কোনো টর্ক লেগেছে কি? টর্ক লাগেনি, টর্ক ইজ ইকুয়াল টু 0, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেম জিনিস। এখন এল মানে কি দেখো, আমাকে টাইম পিরিয়ডের কথা বলেছে। টাইম পিরিয়ড টি, টি মানে হচ্ছে 2π/ω, তাহলে টি এর সঙ্গে ওমেগার হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমার কোথাও না কোথাও টাইম পিরিয়ডের কেস বলেছে মানে ওমেগা চাই। এখন ওমেগার সঙ্গে এল এর সম্পর্ক কি? এল মানে হচ্ছে আই ওমেগা, আই ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটুকু জিনিসটা বুঝতে পারলেই হবে, ঠিক আছে? আই ওমেগা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন আই এর সঙ্গে ওমেগার ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা প্রপোর্শনাল টু হয়ে যাবে, এটা প্রপোর্শনাল টু হয়ে যাবে আই। আবার আই এর সঙ্গে রেডিয়াসের স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার। এখন তুমি দেখো আরটা হয়ে গেছে 1/n, তাহলে আর স্কোয়ারটা হয়ে যাবে 1/n স্কোয়ার, তাহলে টিটাও হয়ে যাবে 1/n স্কোয়ার টাইমস, তাহলে টি ড্যাশ ইজ ইকুয়াল টু t/n স্কোয়ার। আর যেহেতু প্রাথমিক টাইম পিরিয়ডটা 24 ঘন্টা হয়, তাহলে 24/n স্কোয়ার। এখন 24/n স্কোয়ার অপশন 2 তে দেওয়া আছে, তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। সহজ জিনিস, এইভাবে অঙ্কগুলো করবে। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, which of the following figure best illustrates the acceleration of the pendulum bob at different point between two extreme position? ঠিক আছে, এটা বুঝতে গেলে একটা সিম্পল জিনিস আগে দেখো। এটা হচ্ছে একটা বব, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে আমার এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন বা মিডিল পজিশন, ঠিক আছে? আর এটা ধরো কোনো একটা নর্মাল যে কোনো একটা পজিশন। আমরা কি জানি এক্সট্রিম পজিশনে ভেলোসিটি 0 হয়, আমরা জানি এক্সট্রিম পজিশনে ভেলোসিটি আমার 0 হয়। এখানে v ইজ ইকুয়াল টু 0, এখানে v নট ইকুয়াল টু 0। দেখো তাহলে এইখানে যা অ্যাক্সিলারেশন কাজ করে সেটা এই দিক বরাবর কাজ করবে, রেডিয়াল অ্যাক্সিলারেশন। কেন রেডিয়াল অ্যাক্সিলারেশন? কারণ এইখানে v ইজ ইকুয়াল টু 0, তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0 হবে। কি ভুল বললাম? না না না, ভুল বললাম, রেডিয়াল অ্যাক্সিলারেশনটা 0 হবে। রেডিয়াল অ্যাক্সিলারেশন ar is equal to v square by r is equal to 0।
তাহলে এখানে একটাই অ্যাক্সিলারেশন কাজ করবে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটা কিনা এই ডাইরেকশন বরাবর কাজ করবে। তুমি দেখো, আর এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের মানটা কত হবে বলো তো? এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটা যদি থিটা হয়, তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন এটি ইজ ইকুয়াল টু জি সাইন থিটা হবে। যখন এটা মিডল পজিশনে থাকবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে থাকবে, তখন ভি ইজ ইকুয়াল টু ম্যাক্স হবে। আর এই পজিশনে থিটা ইজ ইকুয়াল টু কত হয়? 0 হয়। তাহলে এইখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু জি ইন্টু সাইন 0 ইজ ইকুয়াল টু 0 হবে। এটি ইজ ইকুয়াল টু, এইখানে রেডিয়াল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ম্যাক্স হবে, কারণ ভেলোসিটি এইখানে ম্যাক্সিমাম। তাহলে এইখানে পুরো অ্যাক্সিলারেশনটা অবশ্যই এই দিক বরাবর কাজ করবে। আর তুমি এইখানে লক্ষ্য করে দেখো, এইখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা ওই দিক কাজ করবে, কারণ জি সাইন থিটা এই দিকে, আর রেডিয়াল অ্যাক্সিলারেশনটা এই দিক কাজ করবে। নেট অ্যাক্সিলারেশনটা আমার অবশ্যই তখন এই দিক বরাবর কাজ করবে। এই দিক বরাবর কাজ করবে। কি বলছি বুঝতে পারছো? এবারে তুমি লক্ষ্য করে দেখো কোন অ্যান্সারটা হবে। দেখো এইখানে কোনো অ্যাক্সিলারেশনই নেই, তাহলে এটা হবে না। তুমি এইমাত্র দেখলে যে এক্সট্রিম পজিশনে শুধুমাত্র ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকে, রেডিয়াল অ্যাক্সিলারেশন থাকে না। দেখো এইখানে কিন্তু শুধু রেডিয়াল অ্যাক্সিলারেশনটা বলে দিয়েছে। দেখো এইখানে শুধুমাত্র রেডিয়াল অ্যাক্সিলারেশনের কথা আছে, এখানে কিন্তু কোনো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন নেই, তাহলে এটাও আমার হবে না। আবার দেখো এইখানেও এক্সট্রিম পজিশনে কিন্তু কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে এটাও আমার হবে না। তাহলে একটাই পড়ে থাকলো, এটা অ্যান্সার। আর তুমি লক্ষ্য করে দেখো না, এইখানে দেখো শুধুমাত্র ট্যানজেনশিয়াল আছে, এইখানে দেখো শুধুমাত্র ট্যানজেনশিয়াল আছে, দেখো এখানে শুধু ট্যানজেনশিয়ালই ছিল। আবার তুমি এই জায়গায় লক্ষ্য করে দেখো, নেট অ্যাক্সিলারেশনটা এই দিক কাজ করছে, দেখো এখানে নেট অ্যাক্সিলারেশনটা এই দিক কাজ করছে, যেটা মিলছে দেখো এটার সাথে। দেখতে পাচ্ছ এই দুটো মিলছে, এটা আর এটা মিলছে, তাহলে এটা অ্যান্সার হবে। তাহলে অবশ্যই অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। ভালো কোশ্চেন এগুলো, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। বলছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ক্যারি এ ব্লক স্লোলি ফ্রম এ টু বি, এ থেকে বি তে ব্লকটাকে তুলতে কত ওয়ার্ক করতে হবে। এখন দেখো এখানে কোন কোন ফোর্স প্রেজেন্ট রয়েছে এটাকে দেখো। এখানে মিউ আছে, মানে একটা ফোর্স আছে ফ্রিকশন, নিচের দিকে একটা ফোর্স আছে গ্র্যাভিটি, আর বস্তুটা তো নিচের থেকে উপরে উঠে যাবে না, তাহলে একটা এক্সটার্নাল ফোর্স লাগাতে হবে। তাহলে একটা ফোর্স হবে এক্সটার্নাল ফোর্স, তিনটে ফোর্স রয়েছে, তাহলে নেট ফোর্স একটা ফোর্স লাগবে এক্সটার্নাল ফোর্স, তাহলে তিনটে ওয়ার্ক ডান হবে এখানে। ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, একটা ওয়ার্ক ডান হবে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স, আর একটা হবে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, এটাই হচ্ছে নেট ওয়ার্ক ডান। এটা ইজ ইকুয়াল টু হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটাই তো ওয়ার্ক এনার্জি থিওরামটা ছিল। এখন যেহেতু স্লোলি নিয়ে যাওয়া হয়েছে, স্লোলি কথাটা বলে দিয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি তো সবসময় 0 হবে, কারণ এত স্লোলি নিয়ে যাওয়া হয়েছে যে প্রত্যেকটা মুহূর্তে ভেলোসিটিকে আমি 0 অ্যাজিউম করে নিতে পারি। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি 0, তাহলে নেট ওয়ার্ক ডানটা 0 হবে। তাহলে এই পুরো সামটা আমার 0 আসবে। এখন আমাকে কত ওয়ার্ক করতে হবে বলেছে, তাহলে নেট ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ার্ক ডান বাই ফ্রিকশন মাইনাস অফ ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। এখন ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ফ্রিকশন কাজ করেছে নিচের দিকে, আমি নিয়ে যাবো উপরের দিকে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাহলে মাইনাস একটা আসবে। ফ্রিকশন ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ মিউ এম জি কস থিটা, আর এই ডিস্টেন্সটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে এটাকে এক্স লিখছি।
এখন তুমি দেখো এই এক্স কস থিটাটা কি প্রকাশ করছে, এটা যদি আমার এক্স হয় তাহলে এই এক্স কস থিটা, এটা থিটা যদি ধরে নিই তাহলে এক্স কস থিটা বেসিক্যালি এল কে প্রকাশ করছে, তাহলে এই পুরো টার্মটা আমার এল হয়ে যাবে, এই পুরো জিনিসটা আমার এল হয়ে যাবে। তাহলে নেট ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়াল টু মাইনাস অফ মিউ ইন্টু এম ইন্টু জি ইন্টু এল। এটা গেল একটা। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, গ্র্যাভিটি কাজ করেছে নিচের দিকে, বস্তু উঠছে উপরের দিকে, তাহলে গ্র্যাভিটিও নেগেটিভ ওয়ার্ক করবে, যেটা কিনা হবে মাইনাস অফ এমজিএইচ। এটাও আমার হয়ে গেল। তাহলে এই মানগুলো যদি এখানে বসিয়ে দেওয়া হয়, এই মানগুলোকে যদি এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে ওয়ার্ক ডান বাই, আচ্ছা মাইনাস গুলো তো কেটে যাবে, তাহলে নেট ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এমজি কমন যাবে, এটা হবে এইচ প্লাস মিউ এল। এমজি কমন যাবে, এইচ প্লাস মিউ এল অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে ইফ এ ব্লক অফ মাস 100 কেজি পাসেস ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি উইথ সেম স্পিড কথাটা বলেছে, খেয়াল করবে, and is found that difference between normal reaction at point B and point A is 400 Newton, then find speed of the block at point B. তুমি লক্ষ্য করে দেখো A পয়েন্টে mg কাজ করবে নিচের দিক বরাবর, নর্মাল রিঅ্যাকশন কাজ করবে উপরের দিক বরাবর, আর mv স্কয়ার বাই r কাজ করবে উপরের দিক বরাবর। তাহলে A পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে mg, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন, এটা হচ্ছে mv স্কয়ার বাই r। তাহলে A পয়েন্টে নর্মাল রিঅ্যাকশন Na ইজ ইকুয়াল টু কত হবে, mg মাইনাস mv স্কয়ার বাই r। আবার তুমি লক্ষ্য করে দেখো বি পয়েন্টে যদি বস্তুটা থাকতো, বি পয়েন্টে যদি বস্তুটা থাকতো, তাহলে এর ওপরে নর্মাল রিঅ্যাকশন লাগতো উপরের দিকে, mg লাগতো নিচের দিকে, mv স্কয়ার বাই r লাগতো নিচের দিকে, নিচের দিকেই লাগতো mg, নিচের দিকেই লাগতো mv স্কয়ার বাই r, এদিকে লাগতো নর্মাল এট পয়েন্ট বি, নর্মাল এট পয়েন্ট এ। নর্মাল এট পয়েন্ট বি nb ইজ ইকুয়াল টু mg প্লাস mv স্কয়ার প্লাস r, সরি mv স্কয়ার বাই r। এখন আমাকে বি পয়েন্ট আর এ পয়েন্টের মধ্যে নর্মাল রিঅ্যাকশনের ডিফারেন্সটা বলে দিয়েছে, তাহলে nb মাইনাস na যদি করি, nb মাইনাস na যদি করি, এটা 2mv স্কয়ার বাই r আসছে, আর nb মাইনাস na ইজ ইকুয়াল টু 400 নিউটন বলে দিয়েছে আমাকে। তাহলে 400, m এর মানটা কত আছে এখানে, m এর মানটা আছে তোমার 100 কেজি, ভি এর মানটা তো বলে দেয়নি, তাহলে ভি স্কয়ারটাকে ভি স্কয়ার রাখছি। আর এর মানটা কত আছে, আর এর মানটা 2 মিটার আছে, 2। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে গেল 4, তাহলে ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। অপশন 1 এ দেওয়া আছে, অপশন 1 হচ্ছে এর রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, ইউনিফর্ম রড এবি, আচ্ছা এটা এই রডের নামটা হচ্ছে এবি, এ বি ইজ হিঞ্জড এট পয়েন্ট এ, এ পয়েন্টে হিঞ্জ করা আছে, ভালো কথা।
In horizontal as shown in the figure, the other end is connected to a block through a massless string as shown. The pulley is smooth and massless. Masses of the block and the rod is same and is equal to m. তাহলে এরও mass m ঠিক আছে। The acceleration of the block just after release from this position. প্রথম কথা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই টেনশন টিটা উপরের দিকে কাজ করবে, এমজিটা নিচের দিকে কাজ করবে। তাহলে এইখানে টেনশনটা হয়ে গেছে টি, এইখানে নিচের দিকে ফোর্সটা হয়ে গেছে এমজি, আর এই দিক বরাবর অ্যাক্সিলারেশনটা যদি এ হয় তাহলে একটা ইকুয়েশন পাচ্ছি যে টি মাইনাস এমজি, ধরো টি মাইনাস এমজি ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে একটা ইকুয়েশন। এবারে তুমি লক্ষ্য করে দেখো এইখানেও টেনশনটি উপরের দিকে কাজ করছে, আর এমজিটা একদম সেন্টার অফ মাস বরাবর কাজ করবে। তাহলে টেনশন টি কাজ করবে উপরের দিকে, এমজি কাজ করবে এই দিকে, আর এই পয়েন্টটাকে এই দিকে হিঞ্জ করা আছে। তাহলে টর্ক তৈরি হবে, নেট টর্ক তৈরি হবে। অবশ্যই এটা উপরের দিকে, এই যে রডটা না, এই রডটা তো উপরের দিকে উঠতে চাইবে এরকম করে। তাহলে মানে আলটিমেট টর্ক কাজ করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে নেট টর্ক ইজ ইকুয়াল টু হবে টি ইন্টু এল মাইনাস এমজি, টর্ক লাগাচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাহলে এটা হচ্ছে এমজি, আর এই ডিস্টেন্সটা l/2, তাহলে এটা হয়ে যাবে l/2 ইজ ইকুয়াল টু আই আলফা। এর মোমেন্ট অফ ইনারশিয়া এই পয়েন্টের সাপেক্ষে হবে 1/3 ml²। আলফার মানটা কত হবে এখানে? এখানে আলফা ইজ ইকুয়াল টু হবে a/r, a বাই লেন্থ। এটা হবে a/l। এখন তুমি লক্ষ্য করে দেখো একটা এল কাটলো, এখানে এই এল, এখানে এই এল, এখানে এই এল কাটলো, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি নতুন করে লিখি তাহলে কত আসছে? টি মাইনাস mg/2 ভুল করছি কি? নিচের দিকে যেহেতু এ অ্যাক্সিলারেশন নিয়ে নামছে তাহলে mg মাইনাস টি হতো, এটা mg মাইনাস টি হতো ইজ ইকুয়াল টু ma/3। এখন দেখো এটা হয়ে গেল 1 নাম্বার ইকুয়েশন, এটা হয়ে গেল 2 নাম্বার ইকুয়েশন। যদি 1 আর 2 কে যদি যোগ করে দিই, 1 + 2 যদি করে দিই, টি গুলো কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে mg/2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 4ma/3, 4ma/3। mm কেটে যাবে, a ইজ ইকুয়াল টু হবে 3g/8, acceleration is equal to 3g/8। 3g/8 হচ্ছে রাইট অ্যান্সার। অবশ্যই মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে? এ থিন ইউনিফর্ম রড AB of mass 1 kg moves translationally toward right with acceleration 2 m/s² due to two anti-parallel force F1 and F2 as shown। কি ডেটা দিয়েছে? টুয়ার্ড রাইট, রাইট ডাইরেকশন বরাবর, ডান দিক বরাবর মুভ করছে। অ্যাক্সিলারেশনটা কত বলেছে? 2 m/s²। ফোর্স লেগেছে F1 F2, F2 এর মান বলে দিয়েছে 5, F1 এর মান আমি জানি না, বের করতে হবে আমাকে।
আরেকটা জিনিস, এটা মুভ করে শুধুমাত্র ট্রান্সলেশন মোশন হচ্ছে, শুধুমাত্র ট্রান্সলেশন মোশন হচ্ছে, তাহলে নেট টর্ক তো 0 হবে এখান থেকে। আমি এইখান থেকেই বুঝতে পারলাম যে নেট টর্ক, আমি এইখান থেকেই বুঝতে পারছি নেট টর্ক ইজ ইকুয়াল টু 0 হবে, নেট টর্ক টাউ ইজ ইকুয়াল টু 0 হবে। এখন টর্কটাকে 0 করতে গেলে আগে F1 এর মানটা বের করতে হবে। নেট অ্যাক্সিলারেশন এই দিক বরাবর কত বলেছে? নেট অ্যাক্সিলারেশন এই দিক বরাবর a ইজ ইকুয়াল টু 2 বলেছে। তাহলে এই দিক বরাবর নেট ফোর্সটা কত পড়বে? ফোর্স F ইজ ইকুয়াল টু কত হবে? মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাসটা আছে 1 আর অ্যাক্সিলারেশনটা আছে 2, তাহলে নেট ফোর্সটা কত হবে? 2। এই দিক বরাবর নেট ফোর্স 2। এখন এই দিক বরাবর ফোর্সটা যদি 5 হয়, তাহলে নেট ফোর্সটাকে 2 করার জন্য এই ফোর্সের মানটাকে 3 করতে হবে, তবেই না 5 থেকে 3 বাদ দিলে 2 হচ্ছে। নেট ফোর্স এই দিক বরাবর 2 লাগছে, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ওই দিক বরাবর ফোর্সটা এখানের থেকে 2 পরিমাণ কম হবে, তাহলে F1 এর মানটা 3 হবে। বোঝা গেছে? এখন যেহেতু আমার ট্রান্সলেশন মোশন করছে, তাহলে সেন্টার অফ মাস বরাবর টর্কটাকে 0 করতে হবে। তাহলে এক কাজ করছি, এই লেন্থটাকে আমি x ধরে নিচ্ছি, এই লেন্থটাকে আমি x ধরে নিচ্ছি। তাহলে এই 3 নিউটন যে ফোর্সটা আছে সেটা নেট কত টর্ক লাগাচ্ছে? 3 ইন্টু 20 প্লাস এক্স, 3 ইন্টু 20 প্লাস এক্স। আর এই F2 ফোর্সটা এই সেন্টার অফ মাস বরাবর কত টর্ক লাগাচ্ছে? আচ্ছা এক কাজ করি, এই টর্কটা হচ্ছে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই টর্কটা করে দিলাম ডট। এই F2 ফোর্সটা এই সেন্টার অফ মাস বরাবর কত ফোর্স লাগাচ্ছে? 5 ইন্টু এক্স, লাগিয়ে দিলাম 5 ইন্টু এক্স। আর যেহেতু এটা ক্লকওয়াইজ, তাহলে এটা হয়ে গেল ক্রস। নেট টর্ক 0 হচ্ছে, তাহলে 60 প্লাস 3x ইজ ইকুয়াল টু 5x, 2x ইজ ইকুয়াল টু 60, তাহলে x ইজ ইকুয়াল টু 30। তাহলে x এর মানটা 30 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলাম যে অর্ধেক লেন্থটা কত? অর্ধেক লেন্থ L/2টা হয়ে গেছে 50 সেন্টিমিটার, তাহলে L/2 এই অর্ধেক লেন্থটা হয়ে গেছে 30 প্লাস 20 ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার, তাহলে L ইজ ইকুয়াল টু হয়ে যাবে 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনই খুব ভালো, তুমি যদি মানে ভুল করার কিন্তু হাই পসিবিলিটি থাকবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এ ফোর্স F is applied on the top of a cube as shown in figure. The coefficient of friction between the cube and the ground is mu. If F is gradually increased, the cube will topple before sliding. মানে স্লাইড করার আগেই টপেল করে যাবে, টপেল করছে মানে ঘুরে যাবে, ঠিক আছে? তাহলে এখানে যদি কিউবটা আমি যদি ড্র করি, টপেল করছে মানে অবশ্যই দেখো, টপেল করছে মানে এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু ঘুরতে শুরু করবে, ঠিক আছে? তার মানে নর্মাল রিঅ্যাকশনটা তো আমার এই পয়েন্টেই লাগবে, নর্মাল রিঅ্যাকশন তো আমার এই পয়েন্ট বরাবরই লাগবে। ফোর্স তো আমার এই পয়েন্ট বরাবর লেগেছিল, এই ফোর্সটাকেই আমি এদিকে করতেই পারি। এটা হচ্ছে ফোর্স F, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন N। ফ্রিকশনটা কোন দিক লাগবে? ফ্রিকশনটা তো আমার এই দিক বরাবর লাগবে। ফ্রিকশন হচ্ছে মিউ ইন্টু এন। আচ্ছা স্লাইডিং করেনি, তাহলে অবশ্যই এফ এর মান, এই যে এফ এর যে মানটা সেটা মিউ এন এর সঙ্গে সমান হবে, হবে তো? হ্যাঁ আরেকটা ফোর্স লাগবে এমজি।
আমি ধরে নিচ্ছি এই লেন্থটা হচ্ছে এল, ধরে নিচ্ছি এই লেন্থটা হচ্ছে এল, এই লেন্থটা কত হবে বলতো? এই লেন্থটা হয়ে যাবে L/2। আচ্ছা, এই ফোর্সটা এর মানটা হচ্ছে মিউ এন, ঠিক আছে? আর এই ফোর্সটা যে টর্ক লাগাবে, এই পয়েন্টের সাপেক্ষে আমি টর্কটা বের করব। টপেল করছে না মানে কি? টপেল করছে না মানে কি? এই পয়েন্টের সাপেক্ষে টর্কটা আমাকে 0 করতে হবে। তাহলে এই ফোর্সটার টর্ক এই পয়েন্টের সাপেক্ষে কত হবে সেটা বের করতে গেলে আগে আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। এই ডিস্টেন্সটা হয়ে যাবে এল। এখন আমি যদি এই পয়েন্টের সাপেক্ষে পুরো ফোর্সগুলোর টর্ক যদি বের করি, দেখো এটার টর্ক ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, এটার টর্ক ইজ ইকুয়াল টু কত হবে? এফ ইন্টু এল। আর অবশ্যই কোন দিক বরাবর হচ্ছে? এটা অবশ্যই তোমার ক্লকওয়াইজ হচ্ছে, মানে ক্রস হচ্ছে। এটা টর্ক কত হবে? mg ইন্টু L/2। এটা টর্ক কোন দিকে হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ডট হচ্ছে। আর এটার টর্ক কত হবে? এটার টর্ক 0 হবে। নেট টর্ক, এই টর্ক আর এই টর্ক ব্যালেন্স হবে, তাহলে এফ ইন্টু এল মানে মিউ ইন্টু, আচ্ছা এক সেকেন্ড, আপওয়ার্ড ফোর্স নেট কত হচ্ছে? এন আপওয়ার্ড ফোর্স এন, ডাউনওয়ার্ড ফোর্স এমজি, তাহলে এন ইজ ইকুয়াল টু এমজি হবে। ট্রান্সলেশন মোশন হচ্ছে না মানে কি? নেট ফোর্স তো ব্যালেন্স করবে না। আর এই দিক বরাবর মোট ফোর্স লেগেছে মিউ এন, আর এই দিক বরাবরও ফ্রিকশন ফোর্সটা আছে মিউ এন, তাহলে এন এর মানটা এমজি হচ্ছে। তাহলে আলটিমেট এই ফোর্সটা কত টর্ক তৈরি করছে? মিউ ইন্টু এমজি ইন্টু এল। আর এই ফোর্সটা কত টর্ক তৈরি করছে? এমজি ইন্টু L/2। টপেল করবে না মানে কি? অবশ্যই এই টর্কটাকে এর থেকে বেশি হতে হবে। কি বললাম বুঝতে পারলে? টপেল করবে না, কি বলছে? ইফ এফ ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজড দেন কিউব উইল টপেল। আচ্ছা টপেল করবে বলছে, ঠিক আছে। টপেল করতে গেলে অবশ্যই এর টর্কটাকে বেশি হতে হবে, তার মানে এই কেস হতে হবে। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি মিউ এর মানটা হাফের থেকে হাফের সমান বা বেশি হতে হবে। অপশন 3। খুব ভালো কোয়েশ্চেন এগুলো, বুঝতে পারলে? দেখো চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে a thin rod of length L and mass M is held vertically with one end on the floor and is allowed to fall. Find the velocity of the other end when it hits the floor, assuming that the end on the floor does not slip. ঠিক আছে, এটা এরকম রড রয়েছে, এই রডটা এই পয়েন্টের সাপেক্ষে এমনি করে পড়ে গেছে, ঠিক আছে। যখন হিট করেছে তখন কি বলছে? ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য আদার এন্ড ওয়েন ইট হিটস দ্য ফ্লোর, মানে এই পয়েন্টের ভেলোসিটি কত জানতে চেয়েছে। এই পয়েন্টের ভেলোসিটি ভিটা জানতে চেয়েছে, এই ভি ইজ ইকুয়াল টু কত হবে জানতে চেয়েছে। তাহলে আমি চুপচাপ আগে কি করব? আমি এখানে এনার্জি কনজারভেশন লাগাবো। এই অবস্থানে টোটাল কি ছিল? পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ছিল, যার মানটা কত ছিল? এম ইন্টু জি ইন্টু L/2।
আর এই অবস্থানে পুরো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা ট্রান্সফার হয়ে গেছে কাইনেটিক এনার্জিতে, আর যেহেতু রোটেশন হয়েছে তাহলে এটা রোটেশনাল কাইনেটিক এনার্জি, হাফ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। হাফ আই এর মান কত হবে এখানে 1/3 ml স্কোয়ার হবে ইন্টু ওমেগা স্কোয়ার, আর এই দুটোকে আমাকে ইকুয়াল করে দিতে হবে। তাহলে mg/L/2 m ইন্টু জি ইন্টু L/2 ইজ ইকুয়াল টু হবে 1/6 ইন্টু m ইন্টু L স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। এখান থেকে আগে এমটা বাদ দিই, এম এম, এখান থেকে এই 2 এটা 3 হয়ে যাচ্ছে, তাহলে আচ্ছা এখান থেকে একটা এল বাদ যাচ্ছে, তাহলে কি হচ্ছে বলো তো, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3g/L। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু রুট আন্ডার 3gl, কিন্তু আমাকে কি বের করতে বলেছে, আমাকে ভেলোসিটি বের করতে বলেছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে বলেনি। তাহলে ভেলোসিটি v ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু এল, তাহলে এর সঙ্গে এল আমাকে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে রুট আন্ডার 3 ইন্টু জি ইন্টু এল। অপশন 2 রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, দ্য কলিশন অফ দ্য বল with the ground is shown in figure. If E is half, then find tan theta. tan theta এর মান বের করা খুব সোজা, ঠিক আছে? কি করে করবো অঙ্কটাকে? এই দিক বরাবর ভেলোসিটি কত আছে, ইনিশিয়াল ভেলোসিটি ধাক্কা খাওয়ার আগে এই ভেলোসিটি v1 ছিল, তাহলে x অক্ষ বরাবর ভেলোসিটিটা কত হবে? এটা v1 cos থিটা, মানে v1/2 হবে। এই দিক বরাবর ভেলোসিটি কত আছে, v2 আছে, তাহলে এর এই দিক বরাবর কম্পোনেন্টটা কত হবে? v2 cos থিটা হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে v2 cos থিটা ইজ ইকুয়াল টু v1/2। এবারে আমাকে এখানে ই এর মানটা হাফ বলে দিয়েছে, ই এর মানটা হাফ বলেছে, তাহলে আমি যদি ই এর কনসেপ্টটা যদি বসাই, ই ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সেপারেশন, ভেলোসিটি অফ সেপারেশন কত, v2 sin থিটা, বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত, এটা থিটা। আমি কি কিছু ভুল করেছি? এটা 60, তো এটাও 60 হবে। এটা হচ্ছে v1 cos 60, এটা হচ্ছে v1 sin 60 হতো, এটা ভুল করেছি। রুট আন্ডার 3/2 ইন্টু v1, রুট আন্ডার 3/2 হবে, রুট আন্ডার 3 v1/2। তাহলে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ কত ছিল, v1 cos 60, v1 cos 60 মানে v1/2। তাহলে এখান থেকে পেলাম যে v2 sin থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, v1/4। এটাকে আমি যদি 1 নাম্বার ইকুয়েশন দিই, এটাকে যদি 2 নাম্বার ইকুয়েশন দিই, তাহলে 1/2 যদি করি
কত আসছে বলো তো ট্যান থিটার মান? ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এটা আসছে 1/2√3 আসছে। 1/2√3, 1/2√3 আমার অপশন 1-এ দেওয়া আছে, তাহলে অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? A body of mass m moving with a velocity v makes a head-on perfectly inelastic collision with another body of mass 2m. In মুভিং বস্তুটার মাস কত ছিল? m ছিল। কত ভেলোসিটিতে মুভ করেছিল? v ভেলোসিটিতে মুভ করেছিল। another body of mass 2m which is initially at rest, রেস্টে ছিল। আচ্ছা, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন করেছে আর তারা হচ্ছে ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে ধাক্কা লাগার পর ভেলোসিটি v ইজ ইকুয়াল টু কত হবে? m ইন্টু v বাই 3m, মানে এটা হয়ে যাবে v/3, v ড্যাশ ইজ ইকুয়াল টু, ঠিক আছে? ধাক্কা দেখো দুটো মাস ছিল, ইনইলাস্টিক কলিশন হয়েছে, ধাক্কা লাগার পর বেগ কত হবে? টোটাল মোমেন্টাম ভাজিত টোটাল মাস, টোটাল মোমেন্টাম mv বাই টোটাল মাস 3m, ঠিক আছে? কি বলেছে? দ্য পার্সেন্টেজ লস ইন কাইনেটিক এনার্জি, লস ইন কাইনেটিক এনার্জি কত হবে? লস ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মাইনাস কাইনেটিক এনার্জি ফাইনাল। কত হচ্ছে? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ছিল হাফ mv স্কোয়ার, ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ ইন্টু 3m ইন্টু v স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু mv স্কোয়ার মাইনাস হাফ mv স্কোয়ার, এখানে বাই 3 নিয়ে নিচ্ছি। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মাইনাস কাইনেটিক এনার্জি ফাইনাল, আমি যদি এখান থেকে হাফ mv স্কোয়ার যদি কমন নিই, তাহলে 1 মাইনাস 1/3 হচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল মাইনাস কাইনেটিক এনার্জি ফাইনাল ডিভাইডেড বাই, এটাই তো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2/3। আমাকে পার্সেন্টেজ লস চেয়েছে, তাহলে এইখান থেকে আমি 100 গুণ করে দিলেই পার্সেন্টেজ লস পেয়ে যাব। এখানেও আমি 100 গুণ করে দেবো, তাহলে 200/3, 200/3, 200/3 অপশন 2। 200/3 হচ্ছে রাইট অ্যান্সার। সহজ কোশ্চেন ছিল, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন কি বলছে? এ ম্যান অফ মাস 80 কেজি attempt to jump from the small boat of mass 40 কেজি on the shore. He can generate a relative velocity of 6 meter per second between him and boat. His velocity toward the shore. দেখো এই ধরনের অঙ্কগুলো যখন করবে, আবার একটা কথা বলি, x ডাইরেকশনে নেট ফোর্স আমার 0 ছিল। সিস্টেমের x ডাইরেকশনে নেট ফোর্স Fx আমার কি ছিল? 0 ছিল। তাহলে x ডাইরেকশনে, যেহেতু x ডাইরেকশনে ফোর্স 0, তাহলে x ডাইরেকশনে মোমেন্টাম ইজ ইকুয়াল টু কনজার্ভ থাকবে, কনস্ট্যান্ট থাকবে, আর যেহেতু ইনিশিয়াল মোমেন্টাম 0, তাহলে ফাইনাল মোমেন্টাম আমার 0 হবে। fx 0, তাহলে ax টাও 0 হবে, তাহলে vx ইজ ইকুয়াল টু ux ইজ ইকুয়াল টু 0 হবে। যেহেতু অ্যাক্সিলারেশন 0, তাহলে অন্তিম বেগ ইজ ইকুয়াল টু প্রাথমিক বেগ, আর যেহেতু প্রাথমিক বেগ দুজনেই স্থির ছিল, তাহলে ফাইনালিও স্থিরই থাকবে। তার মানে সিস্টেমের সেন্টার অফ মাসের পজিশন কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ ডেল্টা এক্স। কি বলেছে এখানে? হিজ ভেলোসিটি চেয়েছে, দরকার নেই, ux ইজ ইকুয়াল টু 0 করলেই অ্যান্সার হবে। তার মানে ux ইজ ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই
m1 প্লাস m2 ইজ ইকুয়াল টু 0। এখানে ভেক্টর সাইন দিয়ে দাও, কারণ প্লাস মাইনাস বসাতে হবে তো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে m1 u1 প্লাস m2 u2 0 হবে। এটাকে u1 না করে v1 করাটা বেশি ভালো হবে, বুঝতে পারছো? এটাকে ছাড়ো। আচ্ছা, ভেলোসিটি অফ হুম, এবার দেখো এখানে রিলেটিভ ভেলোসিটির কথা বলেছে। দেখো, velocity of man with respect to boat is equal to velocity of man minus velocity of boat। তাহলে velocity of man is equal to velocity of man with respect to boat plus velocity of boat। ক্লিয়ার? এবার সাপোজ করো এটা হচ্ছে বোট, এটা হচ্ছে ম্যান। ম্যান যদি ঝাঁপায় এই দিক বরাবর, তাহলে বোট তো ভাই এইদিকে যাবে, কারণ সিস্টেমের মোমেন্টামটা 0 ছিল। ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে একজন এইদিকে যদি যায় তাহলে আরেকজন এইদিকে যাবে, কারণ m1 v1 প্লাস m2 v2 ইজ ইকুয়াল টু 0। তাহলে লোকটার বেগ, লোকটার মোমেন্টাম এই দিক বরাবর যতটা হবে, বোটের মোমেন্টাম এই দিক বরাবর ততটা হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো দুজন কিন্তু অপোজিট দিকে মুভ করেছে, তাহলে ভেলোসিটি অফ ম্যান আমাকে এটা 6 বলে দিয়েছে 6, আর ভেলোসিটি অফ বোট আমি x ধরে নিচ্ছি, তাহলে এটা 6 মাইনাস x হবে। 6 মাইনাস x কেন হলো? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, কারণ তারা অপোজিট দিক বরাবর মুভ করবে। কি বললাম বুঝতে পারলে? এখন এর ভেলোসিটি কত হচ্ছে? 6 মাইনাস x। এর ভেলোসিটি হচ্ছে 6 মাইনাস x। এখন লোকটার মাস কত? 80 ইন্টু 6 মাইনাস x, 80 ইন্টু 6 মাইনাস x। আমি যদি প্লাস মাইনাসের ব্যাপার যদি না নিই, তাহলে এর মোমেন্টাম আর এর মোমেন্টাম সেম হবে না। এর বেগ গ্রাউন্ড ফ্রেমে কত? 6 মাইনাস x হলো, ঠিক আছে? আর এর মোমেন্টাম কত হচ্ছে দেখো তো, এর ভর কত? 40, আর বেগটা x, তাহলে মোমেন্টাম হলো 40x। তাহলে 8 6 48 480 ইজ ইকুয়াল টু হচ্ছে 120x। তাহলে x ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 4 মিটার পার সেকেন্ড। তার মানে বোট এই দিক বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে মুভ করতে শুরু করবে। কিন্তু আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে হিজ ভেলোসিটি টুয়ার্ড শোর। এর ভেলোসিটি টুয়ার্ড সোর্স কত হবে? তাহলে 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড হবে। তাহলে 2 মিটার পার সেকেন্ড হচ্ছে এটা রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। বলছে এ বুলেট অফ মাস m হিটস এ টার্গেট অফ মাস ক্যাপিটাল M হ্যাঙ্গিং, আচ্ছা মাস ক্যাপিটাল M বলে দিয়েছে, হ্যাঙ্গিং বাই এ স্ট্রিং অ্যাট গেট ইমবেডেড ইন ইট। If the block rises to a height h
আচ্ছা এখানে এমবেডেড বলেছে মানে ব্লকটার ভিতরে বুলেটে ঢুকে গেছে আর সিস্টেমটা এখন এই সাইড পর্যন্ত উঠছে as a result of collision. The velocity of the bullet before collision. Velocity of the bullet before collision চেয়েছে, ঠিক আছে, এটি আমাকে জানতে চাইছে। এখন এই হাইট পর্যন্ত যদি উঠতে পারে তাহলে অবশ্যই সিস্টেমের ভেলোসিটি v is equal to root under 2gh হতে হবে। এটা সিম্পল কাইনেমেটিক্স, তাই না? বা তুমি নরমাল তুমি ওয়ার্ক এনার্জি পাওয়ারের ওয়ার্ক এনার্জি থিওরাম লাগিয়ে করতে পারো যে কাইনেটিক এনার্জিটা হাফ mv স্কয়ার ইজ ইকুয়াল টু mgh, তাহলে v ইজ ইকুয়াল টু root under 2gh এমনি করে তুমি করতে পারো। মোটামুটি সিস্টেমটাকে এই সাইড পর্যন্ত তুলতে গেলে সিস্টেমের যে বেগ দরকার সেটা রুট আন্ডার 2gh। এবার এই ভেলোসিটিটা কে প্রোভাইড করেছে না গুলিটার সঙ্গে ব্লকের কলিশনের জন্য এই ভেলোসিটি তৈরি হয়েছে। এখন এই ভেলোসিটি পেতে গেলে আমাকে মোমেন্টামের কনজারভেশন করতে হবে। এখন এক্স ডাইরেকশন বরাবর কোনো ফোর্স লাগেনি, fx ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ডাইরেকশন ইজ ইকুয়াল টু মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকবে। এখন এক্স ডাইরেকশনে ইনিশিয়ালি বুলেটের ভর যদি m হয়, বুলেটের ধাক্কা মারার আগে বেগ যদি v হয়, আর যেহেতু সিস্টেমটা কম্বাইন্ড সিস্টেম তাহলে এখন সিস্টেমের কম্বাইন্ড মাস হবে ক্যাপিটাল M প্লাস স্মল m, আর বেগটা কত হচ্ছে রুট আন্ডার 2gh। তাহলে v ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ক্যাপিটাল M প্লাস স্মল m ইন্টু রুট আন্ডার 2gh। এটি হচ্ছে অ্যান্সার, ক্যাপিটাল M প্লাস স্মল m এই যে 3। বাস আজকের অঙ্ক শেষ। জটিল ছিল অঙ্কগুলো, ভালো করে করতে হবে। আমি চাইলে অনেক এক্সপ্লেন করতে পারতাম কিন্তু কোর বুস্টার সিরিজ আমি ধরে নিচ্ছি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে, না হলে এতগুলো অঙ্ক যদি এক্সপ্লেন করি তাহলে 3-4 ঘন্টা সময় লাগবে যদি একদম বেসিক থেকে করাই, ঠিক আছে? আই হোপ তোমাদের রিভিশন হয়েছে আর কোন কোন জায়গায় ভুল করতে এটা তোমরা বুঝতে পেরেছো। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, ভালো থাকো।